ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে ডেকে আনার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন এবং সঙ্গে সঙ্গে শুভ ৭৭তম প্রজাতন্ত্র দিবস গেল কয়েকদিন আগে, তারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অ্যাসোসিয়েশন আপনাদেরকে নিয়ে দীর্ঘ প্রায় ৯ বছরের লড়াই লড়েছে এবং আপনারা এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা যা জানি, আপনারা আমাদের প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন, যার ফলস্বরূপ আজকে আমরা একটা ঐতিহাসিক দিনের সাক্ষী আজকে হব। আপনারা জানেন যে ত্রিপুরা উচ্চ আদালতে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লড়াই সংগ্রাম যে দীর্ঘ ৮-৯ বছরের, যে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করতে হবে, রেগুলার পে স্কেলে যাদের চাকরি হয়, সেই দাবি আজকে সিলমোহর করেছে আমাদের উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে। এবং এই ক্ষেত্রে আমি সবার কাছে কিছুটা সময় চেয়ে নিব। এই কারণে আজকের এই আলোচনা বা এই যে সাংবাদিক সম্মেলনে আপনারা এসেছেন, আমরা প্রায় এটা 30 মিনিট চলবে। আপনারা ধৈর্য ধরে যদি আমাদের সঙ্গ দেন তাহলে আমরা খুব খুশি হব এবং আনন্দিত হব। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের বহুবিধ অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক সব দিক উন্মোচিত করার জন্য আমরা চেষ্টা করেছি এবং তার প্রভাব রাজ্যের বাজার অর্থনীতিতে পড়ার লক্ষণ আপনারা দেখবেন। তো এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইছি। আপনারা জানেন গত 8ই জানুয়ারি, এই মাসের 8 জানুয়ারি 2026 ইংরেজি, ত্রিপুরা উচ্চ আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ, যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে। এই রায়ে বিগত সরকারের যে চাকরির নিয়ম নীতি ছিল 2001 সালে যে গঠিত আরআর এবং পরবর্তী সময়ে 2007 সালের যে আরআর, সে আরআরকে অসাংবিধানিক, কর্মচারী বঞ্চনাকারী, কর্মচারী বিরোধী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবং আজকে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একমাত্র সংগঠন যারা ত্রিপুরাতে ফিক্সড পে বন্ধের জন্য 2016 সাল থেকেই লড়াই সংগ্রাম করে আসছে এবং বিগত যে সরকারটা ছিল তাদের কাছে বারবারই আবেদন নিবেদন করে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। কারণ এই সরকারটাই ছিল রাজ্যের বেকার, কর্মচারী, শ্রমজীবী মানুষের বিরোধী সরকার। কারণ আমরা লক্ষ্য করেছি, আপনারা জানেন যে 1988 সালে আমরা দেখেছি 382 জন আমাদের পৌরসভাতে চাকরি করেছিলেন, ওই সময় চাকরি পেয়েছিলেন 88 সালের পরে। কিন্তু সরকারটা যখন 93 সালে আসলো, তাদের চাকরি নষ্ট করে দিল। মানে কি, রাজ্যের ওই বেকারদের মুখের হাসি নষ্ট হলো। আপনারা লক্ষ্য করেছেন 10,323 আজকে আমাদের মধ্যে একটা দুর্ভাগ্য যারা বলতে পারি, এই যে সংখ্যা ভাই বোন আজকে আমাদের মাঝে আছে এবং তার মধ্যে প্রায় 100-র উপরে আমাদের ভাই বোন কিন্তু আমাদের মাঝে নাই। এটা একটা ভীষণ বেদনাদায়ক অধ্যায় ছিল। এবং এর দায় কারা, কেন এরকম হলো, কি নিয়ম নীতি করেছিল যার জন্য ত্রিপুরার এই 10,000 ছেলে মেয়ে ভুগতে হয়েছে, আজকে এই সভায় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আজকে এই যে আমাদের যে এই সংগঠন, আজকে আমাদের সংগঠনের মধ্যে অনেক ছেলে মেয়ে ছিল, মানে শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা প্রয়াত হয়েছেন, তারা দেখে যেতে পারেননি যে আজকে উচ্চ আদালতে আমাদের এই যে দাবি ছিল, যেটা অনেকে ভাবতেন হাসির একটা দাবি, যে প্রথম দিন থেকে নিয়মিতকরণ, এটা কি সম্ভব? কারণ আমরা এরকম ভাবে আত্মস্থ হয়ে গেছিলাম ত্রিপুরার মানুষ 2001 সালের পর থেকে, বিশেষ করে যারা চাকরিতে এসেছি, যে না, এটাকে আমাকে মানতে হবে, 5 বছর বাধ্যতামূলক আমি থাকবো ফিক্সড পেতে। এটা যেমন একটা ওষুধের মতন খেয়ে নিয়েছিল। সে এই জায়গা থেকে বেরিয়ে আসবে, এই যে রায় উচ্চ আদালত, আমরা সম্মান করি শ্রদ্ধেয় 2 জন বিচারপতিকে, যারা আজকে এই ঐতিহাসিক রায় দিয়েছেন এবং ঝামা ঘষে দিয়েছেন পূর্বতন সরকারের, যেটা ভারতবর্ষের কোথাও কোনো সরকার এরকম ভাবে করেননি যে না, 5 বছর ফিক্সড পে বাধ্যতামূলক থাকতে হবে। এটা অন্যায়, অমানবিক সরকার ছিল, যার জন্য আজকে আমাদের কিন্তু ফল ভুগতে হয়েছে। এবং আমরা অত্যন্ত আজকে যারা আমাদের শহীদ হয়েছেন আমাদের এই লড়াইয়ে, তাদেরকেও স্মরণ করছি। তারা আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তারাও দেখছে উপর থেকে যে না, আজকে আমরা জয়ী হয়েছি, যে না, আমাদের কথা যেটা ছিল 5 বছরের নীতি আমরা ভাঙবো। এই ভাঙার জন্য ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্ম, আত্মপ্রকাশ। আজকে সেই জায়গায় কিন্তু আমরা উপনীত হয়েছি, আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। আজকে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে যখন আমরা চলছি, তখন আপনারা লক্ষ্য করেছেন যে এই যে রায়টা আসলো 8 তারিখ, রায় আসার পর থেকেই আমরা লক্ষ্য করলাম যে সমবেতনের
যে মজুরি এই প্রদানের ক্ষেত্রে অনেকে অনেক কথা লিখছেন, জনমানুষে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমি এখানে দেশের কথার 2016 সালের অক্টোবরের 29 তারিখের পত্রিকাটা তুলে ধরছি আপনাদের সামনে, প্লিজ আপনারা যদি একটু দেখেন। এখানে লেখা, সমকাজে সমবেতন না দেওয়া অযৌক্তিক, বেআইনি, সরাসরি প্রতারণা। তাহলে কেন আমরা 16 সাল থেকে নিয়োগ হয়েছি, আপনারা দিলেন না কেন? সমবেতনের সম মজুরি কেন দিলেন না? তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমরা এই সভা থেকে প্রশ্ন করছি, তৎকালীন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করছি, কেন দিলেন না সমকাজে সমবেতন? আজকে আপনারা দরদ দেখাচ্ছেন। আজকে এরপরও বলছে, আমরা দেখছি যে একটা জনমানুষে একটা প্রচার আছে কি, যে না, সরকার অনেক হাজার হাজার কোটি টাকা লাগবে, এই যে টেট শিক্ষকদের কেসটা হয়েছে সেটাকে যদি সুরাহা করতে হয়, তাদেরকে যদি এরিয়ার দিতে হয়, তাদের মধ্যে যদি এই যে বেতন বৃদ্ধি করতে হয়, তাহলে সরকারকে হাজার হাজার কোটি টাকা লাগবে। আজকে এই কিছুক্ষণ পরে আপনারা দেখবেন এটা যে কতখানি একটা দুষ্ট চক্রের বুদ্ধি, একটা চক্রান্ত চলছে সরকারকে অন্য পথে নিয়ে যাওয়ার, তার ঘটনার উন্মোচন আজকে এখানে করবেন। আপনারা জানেন আমাদের মধ্যে বিশিষ্ট অর্থনীতিবিদরা রয়েছেন এবং যারা রাজ্যের সুনামে আছেন, ডক্টরেট করেছেন, ইকোনমিক্সে পিএইচডি করেছেন, এরকম অনেকেই আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে একটা টিম হেডেড বাই আমাদের প্রেসিডেন্ট ডক্টর আমাদের রাজেশ স্যার, যিনি আমাদের অর্থনীতির ছাত্র ছিলেন, এখন শিক্ষক, উনি নেতৃত্বে আমাদের 10 জনের একটা টিম একটা ফিনান্সের ব্যাপারে তৈরি করেছে, যেটা দেখলে ত্রিপুরার সমস্ত মানুষ যারা এর মাধ্যমে উপকৃত হবেন, 2001 সাল থেকে পরে যারা চাকরিতে এসেছেন 2025 পর্যন্ত জেআরবিটি সহ লিখিত পরীক্ষায় যারা এসেছেন টেট এবং জেআরবিটি, প্রত্যেকেরই কি ধরনের বেনিফিট হবে এবং সরকার কত টাকা মূল দিতে হবে এরিয়ার বাবদ এবং মাসে কত টাকা সরকারের বৃদ্ধি হবে, আমি এই ব্যাপারে আমাদের এই যে একটা প্রস্তাবনা তৈরি হয়েছে, আমাদের এক্সপার্ট যিনি ছিলেন, আমাদের শ্রদ্ধেয় আমাদের যিনি এখানকার আমাদের সভাপতি, ওনাকে অনুরোধ করব এই ব্যাপারে বিস্তারিত আলোকপাত করার জন্য। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সরকার রায় দিয়েছে। ত্রিপুরা সরকার 2001 সাল এবং 2007 সালে আর করে ঘোষণা করেছে যে নিয়মিত বেতনে চাকরিতে আসলেও আপনাকে 5 বছর বাধ্যতামূলক ফিক্সড পেতে থাকতে হবে, যেটা ভারতবর্ষের কোথাও কোন সরকার, না ডান না বাম না রাম, কোন সরকার কোনোদিন করেনি। পশ্চিমবঙ্গে যান, তৃণমূল সরকার, সেখানেও করেনি। কেন করলেন সেই সময় মানিক সরকার? বলছে সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 16 সালে, আপনাদের পত্রিকায় লেখা, দেশের কথা মুখপাত্র। কেন দিলেন না 16 সালে আমাদেরকে? আপনারা কি বঞ্চনাকারী সরকার? না, বলবো না। এইটা হলো রায়ের মূল, এবং রায়ে বলেছে এই কাজটা অসাংবিধানিক এবং কেন্দ্র থেকে কত টাকা আনা হয়? 100 টাকা। তার জন্য, আমার জন্য, ওর জন্য, তার জন্য, যারা যারা টেটে পেয়েছে 100 টাকা এনে 75 টাকা দেয়। 25 টাকা কোথায় যায়? প্রশ্ন রাখছি আপনাদের কাছে, আপনারা তো চতুর্থ স্তম্ভ। 25 টাকা কোথায় নিচ্ছেন? মানিক সরকার নিয়েছেন, এখনো চলছে। এই 25 টাকা কেন গেল? কোথায় গেল? এটা অফেন্স না? এটা বলেছে হাইকোর্ট, যেটা কোথায় সরিয়ে নেওয়া হলো। এই হলো রায়ের মেন বিষয়, এবং যে এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, এই কথাটাই বলা হয়েছে। আর্টিকেল 14 এবং 16 এর ভায়োলেশন হয়েছে। এখানে আর্টিকেল 14 বলেছে সমকাজে সমবেতন দিতে হবে, সেটা ভায়োলেশন হয়েছে। এই কেসটায় মূল বিষয় ছিল এই বিষয়টা। 5 বছর যেটা করতে হবে সেটাকে তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এবং আগামী প্রজন্মের কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা বলছি যে, আপনার প্রশ্নের রেশ ধরে বলছি, এটা হয়তোবা আপনারা অনেকে ইতিহাস হবে, আমরা থাকবো না পৃথিবীতে, কিছুদিন পরে 40-50 বছর পরে সবাই চলে যাব। এটা কিন্তু ইতিহাস হয়েছে ত্রিপুরাতে, যে আমরাই একমাত্র বলেছি যে প্রথম দিন থেকে নিয়মিতকরণ চাই, ফিক্সড পে মানি না। আজকে নতুন যারা চাকরিতে আসবেন, নতুন প্রজন্মের ছেলে মেয়ে ভাই বোন, তাদের সামনে কিন্তু আমরা ইতিহাস তৈরি করেছি। আগামীকাল থেকে যে চাকরি হবে, ফিক্সড পে ত্রিপুরাতে আর থাকবে না। ফিক্সড পে দেওয়া বন্ধ করে দিয়েছে মাননীয় উচ্চ আদালত। এই রায় মানতে বাধ্য রাজ্য সরকার। এবার আমি মাননীয় আমাদের রাজেশ দত্ত স্যার, যিনি এই ঘটনাটা তৈরি করেছেন, আপনারা ওনার কাছ থেকে সম্পূর্ণটা শুনুন। নমস্কার আপনাদেরকে। প্রথমে আমি আদালতের যে রায়টা বের হয়েছিল, সেই রায়ের যে মূল বক্তব্যটা ছিল, জাজমেন্ট কপিটা, সেই বক্তব্যগুলি তুলে ধরছি। প্রথমে রায়ে উল্লেখ করা হয়েছিল যে আজ থেকে প্রায় 25 বছর আগে যে নিয়োগ নীতি সরকার তৈরি করেছিল এবং যেটা এখনো চলছে, সেই নিয়োগ নীতিটা অবৈধ।
মানে আমাদের যে 5 বছরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ফিক্সড বেতনে নিয়োগ করা হয়, সেই নিয়োগ নীতিটা টোটালি অবৈধ। তাই সেই নিয়োগ নীতিটাকে সরকার আদালত রদ করে দিয়েছে। এখন থেকে আর এই ফিক্সড পেতে চাকরি করা সম্ভব না, সরকার সেটা করতে পারবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে বলা হয়েছে যে যারা আগেকার সময়ে মানে 2001 পর থেকে এখন অবধি ফিক্সড পেতে চাকরি পেয়েছিলেন, তাদের এরিয়া বাবদ এবং বর্ধিতভাবে বেতন যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিটিয়ে দিতে হবে। এখানে বলা হয়েছে যে রায়ের মধ্যে বলা হয়েছে যে যারা যেদিন কেস করবে, মানে প্রথম কেসটা হয়েছে 2022 সনে, যে কেসটা আমরা জিতে এসেছি, এই কেস করার সময় থেকে 3 বছর আগের এরিয়ারগুলো দিতে হবে। মানে কেউ যদি 2022 সনে কেস করে থাকে, 3 বছর আগে মানে 19 সন থেকে এরিয়ার দিতে হবে। এখন যদি আমি 2026 সনে কেস করি, তাহলে এর 3 বছর আগে মানে 23 সন থেকে আমাকে এরিয়ার দিতে হবে। এই হলো এরিয়ার পয়েন্টটা। আর সেকেন্ড পয়েন্ট হলো নোশন অফ ফিক্সেশন। আমি যে 5 বছর ফিক্সডে ছিলাম, সেই ফিক্সড পিরিয়ডটাকে বাদ দিয়ে এখন পূর্বের বেতনকে মূল বেতন ধরে, আর যে ব্যক্তিকে আমি রিক্রুট হয়েছিলাম সেটাকে মূল বেতন ধরে আমাকে 5 বছরের নোশনাল ফিক্সেশন করে এনে আমাকে এখন বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। তো এই বৃদ্ধি করতে গিয়ে এরিয়া বাবদ সরকারের কিরকম দায়ভার, আর্থিক দায়ভার আসবে, সেই দায়ভারটাকে আমরা একটু ব্যাখ্যা করতে চেষ্টা করেছি আমাদের এই তথ্যের মাধ্যমে। তো আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রায় 51টি দপ্তর আছে। তাছাড়াও সরকারের আরো অনেকগুলি বডি আছে যেগুলো সরকার দ্বারা রান হয়, যেমন আমাদের এএমসি আছে, এরকম আরো অনেক দপ্তর আছে। সেই দপ্তরে আজ অব্দি প্রায় 1,04,000, যেটা নাকি 2025-এর 1 এপ্রিলের তথ্য, যে 1,04,000 এমপ্লয়ি এখানে আছে। আপনারা জানেন যে রাজ্যের মধ্যে 4 ধরনের এমপ্লয়ি থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। রায়ে বলা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের মধ্যে যারা ফিক্সডে নিয়োগপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে এই রায়টা প্রযোজ্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে বর্তমানে গ্রুপ সি এমপ্লয়ি আছে প্রায় 75,000। এই 75,000 এমপ্লয়ির মধ্যে এই রায়ের দ্বারা এফেক্টেড হবে বা প্রভাবিত হবে প্রায় 20,000 এমপ্লয়ি। তো রয়ে গেল 55,000 এমপ্লয়ি। 55,000 এমপ্লয়ি এই রায়ের মাধ্যমে প্রভাবিত হবেন না। এখন প্রশ্ন হলো কারা সেই এমপ্লয়িরা যারা এই রায়ের মধ্যে প্রভাবিত হবেন না? তো তারা হলেন 2 ধরনের এমপ্লয়ি। একজন হলো যারা প্রথম দিন থেকে রেগুলার পেয়ে আসছে, তারা হবেন না। আর দ্বিতীয়জন হলো যারা 2001 আগে রিক্রুট হয়েছেন, তারা ওই আরআর মধ্যে পড়ছে না, সুতরাং তারা এফেক্টেড হবেন না। তাহলে যে 55,000 এমপ্লয়ি এফেক্টেড হবেন না, তারা কে কে? তারা হলেন প্রথমত 28,000 পুলিশ এবং টিএসআর এমপ্লয়ি রাজ্যের, প্রায় 2,000 ফায়ারম্যান এবং রেল পুলিশ, প্রায় 12,000 শিক্ষক, প্রায় 6,500 টিপিএসসি দ্বারা সরাসরি নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি এবং সর্বোপরি 2001 আগে নিয়োগপ্রাপ্ত প্রায় 6,000 এমপ্লয়ি। এই 55,000 এমপ্লয়ি এই রায়ের আওতায় আসবেন না। গ্রুপ সি এমপ্লয়ি এই রায়ের আওতায় আসবেন না। এখন আওতায় আসবেন কারা? প্রায় 20,000 এমপ্লয়ি। যারা গ্রুপ সি 20,000 এমপ্লয়ি, তারা এই রায়ের আওতায় আসবেন। এবং তারা কারা কারা? তারা হলো 3 ধরনের এমপ্লয়ি। আমরা এই গ্রুপ সি এমপ্লয়ি যারা এই রায়ের আওতায় আসবেন, তাদের আমরা 3টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 আছে শিক্ষক। এই শিক্ষকের মধ্যে আবার 2 ধরনের শিক্ষক আছে, যারা টিআরপিটির মাধ্যমে শিক্ষক এবং টিআরপিটির আগে গঠিত হওয়া শিক্ষক। তারপর আছে জিআরপিটির মাধ্যমে 2024 সন থেকে নিয়োগপ্রাপ্ত গ্রুপ সি এমপ্লয়িরা। আর সর্বোপরি আছে 3 নম্বর গ্রুপে যারা 2001 থেকে 2017 মধ্যে বিভিন্ন এলডিসি বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এসছেন তারা। আচ্ছা, তাহলে এখন বাকি রয়ে গেল গ্রুপ ডি। আপনারা জানেন রাজ্যে এখন অব্দি গ্রুপ ডি এমপ্লয়ি আছে প্রায় 20,000। এই 20,000 গ্রুপ ডি এমপ্লয়ির মধ্যে এই রায়ের দ্বারা প্রভাবিত হবেন প্রায় 8,900 এমপ্লয়ি। 8,900 এমপ্লয়ি এবং বাকিরা এই রায়ের আওতায় আসবেন না, কারণ তারা হয়তো 2001 আগে নিয়োগপ্রাপ্ত, নতুবা তারা বিভিন্ন রকম আইনি জটিলতা রয়ে গেছে, সেই কারণে তারা এই রায়ের আওতায় আসবেন না। তো এখন যে 8,900 এমপ্লয়ি এই রায়ের আওতায় আসবেন, তারা কে কে? তাদেরকে আমরা 2টা ভাগে ভাগ করেছি। একটা হলো জিআরপিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি,
আর এটা হলো জেআরপিটি গঠিত হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি। তো আপনারা জানেন জেআরপিটির মাধ্যমে প্রায় 2400 জন এমপ্লয়ি 2025 সনে নিয়োগ পেয়েছেন এবং এর আগে রয়ে গেছে প্রায় 6500 জন এমপ্লয়ি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই রায়ের আওতায় দুইটি গ্রুপের এমপ্লয়ি প্রভাবিত হবেন, একটা হলো গ্রুপ সি এমপ্লয়ি, একটা হলো গ্রুপ ডি এমপ্লয়ি। গ্রুপ সি এমপ্লয়ি প্রায় 20,000 এবং গ্রুপ ডি এমপ্লয়ি প্রায় 9,000, অর্থাৎ 29,000 এমপ্লয়ি এই রায়ের দ্বারা সরাসরি ভাবে প্রভাবিত হবেন বা উপকৃত হবেন। এখন আমরা দেখব যে এই রায়ের ফলে সরকারের আর্থিকভাবে কতটা দায়ভার গ্রহণ করতে হবে। তো আমরা একে একে এই 5টা ক্যাটাগরির এমপ্লয়ির মধ্যে যে এরিয়ার বাবদ টাকা আসবে এবং যে বর্ধিত বেতন হবে সে দুইটা ভাগে আমরা ভাগ করেছি। তো প্রথমে আমরা গ্রুপ সি ফার্স্ট ক্যাটাগরি অর্থাৎ শিক্ষকদের নিয়ে আলোচনা করছি। তো আপনারা জানেন যে টিআরপিটি গঠিত হওয়ার পর 4 ধরনের শিক্ষক আমরা পেয়ে থাকি রাজ্যের মধ্যে। প্রথমে তো আছে এসটি-পিজিটি শিক্ষক, দ্বিতীয়ত আছে এসটি-জিটি শিক্ষক যারা 9-10 পড়ান সেকেন্ডারি লেভেলে, তারপর আছে এলিমেন্টারি লেভেলে জিটি শিক্ষক যারা 6 to 8 ক্লাসে পড়ান, এবং সর্বোপরি 4 নম্বর গ্রুপে আছে ইউজিটি শিক্ষক যারা 1 থেকে 5 অবধি পড়ান। এরা হলো টিআরপিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। তাছাড়া অন্যান্য শিক্ষকরা রয়ে গেছেন যারা 2017 সনের আগে নিয়োগ পেয়েছেন এবং এখনো কাজ করছেন। তাদেরও আবার 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো পিজিটি শিক্ষক, সায়েন্স শিক্ষক এবং অন্যান্য জিটি শিক্ষক। তো আমরা লক্ষ্য করি যে টিআরপিটির মাধ্যমে পিজিটি যারা শিক্ষকতায় আসছেন তারা এখন অব্দি প্রায় 1650 জন শিক্ষকতা করছেন পিজিটির মাধ্যমে, এবং তাদের যে এরিয়া বাবদ 3 বছরের এরিয়া বাবদ যে সরকারকে দায়ভার নিতে হবে সেটা হবে প্রায় 55 কোটি টাকা। দেখুন আপনার একটা কলমে লেখা আছে প্রায় 55 কোটি টাকা, এবং তাদের 3 বছরের এরিয়া বাবদ প্রায় 2,60,000 থেকে 3,30,000 অব্দি বেতন, মানে এরিয়া ম্যাক্সিমাম এরিয়া বৃদ্ধি হতে পারে। সুতরাং এইভাবে হিসাব করলে আমরা পাই প্রায় 55 কোটি টাকা বেতন আর এরিয়া তারা পাবেন। তারপর আসছি আমরা জিটির ক্ষেত্রে সেকেন্ডারি লেভেল, সেখানে প্রায় 3600 টিচার টিআরপিটির মাধ্যমে রিক্রুট হয়েছেন এবং তাদের জন্য যে এরিয়া বরাদ্দ লাগবে সেটা হবে 108 কোটি টাকা। তারপর আসুন এসটি-জিটি না এলিমেন্টারি লেভেলের জিটি শিক্ষক, এখানে প্রায় 3,469 জন শিক্ষক রয়েছেন এবং তাদের জন্য সরকারকে এরিয়া বাবদ দায়ভার নিতে হবে 104 কোটি টাকা। এবং শেষে আছে ইউজিটি শিক্ষক, এখানে প্রায় 1350 জন ইউজিটি শিক্ষক আছে এবং তাদের এরিয়া বাবদ যে দায়ভার আসছে সেটা হলো 39 কোটি টাকা, 39 crores অ্যাপ্রক্সিমেট। সুতরাং আমরা দেখছি টিআরপিটি শিক্ষকের জন্য সরকারকে প্রায় 305 কোটি টাকার দায়ভার নিতে হবে, এবং এখানে শিক্ষক সংখ্যা হলো প্রায় 10,069 জন। নেক্সট আসছি আমরা অন্যান্য শিক্ষকের মধ্যে আমরা 3টা ভাগ করেছিলাম, একটা হলো পিজিটি, একটা সায়েন্স, একটা জিটি আদার্স। বর্তমানে অন্যান্য পিজিটি শিক্ষক রয়েছেন প্রায় 1500 জন এবং তাদের যে বেতন ভাতা যে এরিয়ার বাড়বে সেটা হবে 3,20,000 মতন, এবং সেই জন্য সরকারের দরকার লাগবে 48 কোটি টাকা। নেক্সট আছে সায়েন্স টিচার, যেটা 2012 সালে রিক্রুট হয়ে পেয়েছিলেন, সেখানে প্রায় 820 জন শিক্ষক বর্তমানে রয়েছেন এবং তাদের এরিয়া বাবদ প্রায় 22 কোটি টাকা ম্যাক্সিমাম বরাদ্দ করতে হবে সরকারকে। নেক্সট রয়েছে জিটি, যেটা খুব কম সংখ্যক শিক্ষক রয়েছেন, ম্যাক্সিমামই তারা ডাইন হ্যান্ডেস থেকে এসেছেন, সেটা হলো 200 জন এবং তাদের জন্য সরকারের প্রায় 6 কোটি টাকা এরিয়া বাবদ দরকার পড়বে। সুতরাং এই 3 শ্রেণীর শিক্ষকের জন্য যারা টিআরপিটি থেকে আসেননি তাদের জন্য সরকারের প্রায় 76 কোটি টাকা এরিয়ার দরকার পড়বে এবং তাদের শিক্ষকের সংখ্যা রয়েছে 2520 জন। সুতরাং এটা চলে গেল আমাদের শিক্ষকের সংখ্যা, এবং শিক্ষকের সংখ্যা আমাদের প্রায় 12,580 জন শিক্ষক রয়ে গেছেন অ্যাপ্রক্স, বর্তমানে 12,580 জন, এবং তাদের জন্য সরকারের খরচ পড়বে প্রায় 3,80 কোটি টাকা এরিয়া বাবদ, আসলে 380 কোটি টাকা, 380 কোটি টাকা। নেক্সট চলে আসছি আমরা গ্রুপ সি সেকেন্ড ক্যাটাগরি, যারা 2024 সালে রিক্রুট হয়েছিলেন, সেটা হলো জিআরবিটি, এলডিসি এবং অন্যান্য পদের কারণে।
এখানে করণিক, এখানে প্রায় 1980 জন নিয়োগপ্রাপ্ত পেয়েছে 2024 সনে, এবং তাদের গড়ে 1,90,000 টাকা করে এরিয়া বৃদ্ধি পাবে, এবং তাদের জন্য দায়ভার পড়বে সরকারের এরিয়া বাবদ প্রায় 37 কোটি টাকা। এবং 3 নাম্বার যে গ্রুপ সি এমপ্লয় রয়েছে, যারা 2001 সন থেকে রিক্রুট পেয়েছেন এবং 2023 অব্দি নিয়োগপ্রাপ্ত পেয়েছেন, তারা হলেন প্রায় 5800 এমপ্লয়ি, 5800 এমপ্লয়ি, এবং তাদের এই বাবদ যে খরচ পড়বে সরকারের সেটা হলো 130 কোটি টাকা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের গ্রুপ সি এমপ্লয়ের জন্য সরকারের প্রায় 550 কোটি টাকা এরিয়া বাবদ ব্যয় হবে, 550 কোটি টাকা। এবং এখানে কর্মী সংখ্যা হলো প্রায় 20,400 জন, ইনক্লুডিং না গ্রুপ সি, শুধু গ্রুপ সি। হ্যাঁ, এখন রয়ে গেছে গ্রুপ ডি এমপ্লয়ি। এখানে গ্রুপ ডি এমপ্লয়ি আমরা 2টা ভাগ করেছি, জিআরপি থেকে নিয়োগপ্রাপ্ত। এখানে 2025 সালে জিআরপি থেকে নিয়োগপ্রাপ্ত গ্রুপ ডি সংখ্যা হলো প্রায় 2400, এবং তাদের 1 বছরে এরিয়া বৃদ্ধি পাবে প্রায় 70,000 টাকা, এবং তাদের জন্য খরচ পড়বে এরিয়া বাবদ সরকারের 17 কোটি টাকা। সেকেন্ড ক্যাটাগরিতে রয়ে গেছেন জিআরবিটির আগের গ্রুপ ডি কর্মচারী। এখানে প্রায় 6,500 গ্রুপ ডি কর্মচারী রয়েছেন, এবং তাদের জন্য সরকারের এরিয়া বাবদ ব্যয় নিতে হবে 104 কোটি টাকা। সুতরাং গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য সরকারের প্রায় 100 কোটি টাকা এরিয়া বাবদ ব্যয়ভার গ্রহণ করতে হতে পারে। সুতরাং আমরা দেখছি যে টোটাল এরিয়া বাবদ সরকারের 670 কোটি টাকা, 670 কোটি টাকা প্রায়, এবং এটা ম্যাক্সিমাম লিমিট আমাদের মতে। এবং এখানে কর্মী সংখ্যা রয়েছে 29,269 জন, মানে প্রায় 30,000 এমপ্লয়িকে সরকার এরিয়া বাবদ দিতে গেলে 670 কোটি টাকা বরাদ্দ হবে। তাহলে রাজেশ স্যারের কথা মতো আমরা একটা জায়গায় চলে এসেছি, যেটার জন্য আপনাদের ডাকা, যে রাজ্য সরকারকে যে আমরা যে জনমানুষে শুনছি যে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন এরিয়ার মিটিয়ে দিতে, তার রেজাল্ট চলে এসেছে মাত্র 669 কোটি টাকা প্রয়োজন আমাদের তথ্য অনুসারে। এটা অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট ম্যাক্সিমাম লিমিট আমাদের। এটা +-50 ক্রোর হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এই হচ্ছে আমাদের, কারণ আমাদের রিসোর্স ছিল খুব কম। আমাদেরকে আমাদের ভাই বন্ধু যারা বিভিন্ন দপ্তরে চাকরি করেন, বিশেষ করে করণিক সেকশনের, তারা হেল্প করেছেন সংখ্যা দিয়ে, জানে কতজন চাকরি করেন। আর অঙ্কটা আমরা তৈরি করতে পেরেছি। সে সংখ্যার ক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে, আমরা সংশোধিত হতে চাই। আমরা সংশোধিত হতে চাই রাজ্যের আমলাকুলের কাছে, আমরা সংশোধিত হতে চাই রাজ্যের মাননীয় মন্ত্রীদের কাছে। আপনারা আমাদেরকে তথ্য দিলে আমরা একজ্যাক্ট ফিগার তুলে ধরতে আরো সাহায্য হবে আমাদের। এই জন্যই আমি অভিনন্দন জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে, উনি এই ফিগারটা চলে এসেছে যে 669 কোটি টাকা প্রয়োজন অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম। এবার নেক্সট, এটা কিভাবে উনি তৈরি করেছেন এর গ্রাফিক্যাল পিকচার, এটা তুলে ধরেছে। আচ্ছা, এটা একটু করে নি। আচ্ছা, আরেকটা বিষয়, এই গেল সরকারের এরিয়া বাবদ ব্যয়ভার 670 কোটি টাকা। এখন হচ্ছে আমাদের ন্যাশনাল ফিক্সেশন যদি করা হয়, মানে 5 বছর যে আমরা ফিক্সড ছিলাম, সেই ফিক্সড স্যালারিটা যদি আমাদের তুলে দিয়ে ফিক্সেশন করা হয়, তাহলে সরকারের এই 25 বছরের যে বঞ্চনার শেষ করতে গেলে সরকারের যে খরচ পড়বে সেটা হবে বার্ষিক 216 কোটি টাকা মাত্র। এবং এটা মাসিক যদি হিসাব করি আমরা, সেটা হবে মাত্র 18 কোটি টাকা। অর্থাৎ সরকারের ফিক্সেশন করতে গেলে আমাদের স্যালারিটা বার্ষিক 216 কোটি টাকা ব্যয় বাড়িতে হবে, এবং প্রতি মাসে মাসে 18 কোটি টাকা ম্যাক্সিমাম অতিরিক্ত ব্যয় বাড়িতে হবে। মানে আমরা 30,000 এমপ্লয়িকে যদি সরকার সন্তুষ্ট করতে চায়, তো মাসে 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ভার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রতি এমপ্লয়ের গড়ে প্রায় 7,000 করে বেতন বাড়বে গড়ে, এবং এটা ম্যাক্সিমাম হলো 9,000, মিনিমাম হলো 3,500। গড়ে 7,000 করে আমরা 30,000 এমপ্লয়ের মাসে মাসে বেতন বাড়বে, এবং এরিয়া বাবদ আমরা প্রায় 2.5 লক্ষ টাকা করে সবাই পাবো 3 বছর এরিয়ার দরে গড়ে। সেটা হলো সবটাই গড়ে, নিম্ন আছে, উচ্চ দেওয়া আছে, উচ্চতে হাইয়েস্ট। নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যাপারে আমরা খুব আশাবাদী, কারণ আপনারা জানেন একটা আলোচনাকারী সরকারের পরে দীর্ঘ 25 বছরের 2-2.5টা প্রজন্ম ধ্বংস করে দেওয়া সরকার থেকে মুক্তি পেয়ে রাজ্যের মানুষ
নূতন সরকারের উন্মোচন করেছে বিজেপি জোট সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের যিনি প্রধান ডক্টর প্রফেসর মানিক সাহাজির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উনি আমাদের প্রতি সদয় হবেন নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে যদি উনি অপশন চান যে এটা আমরা এখনই দিতে পারছি না, আমরা মানি, আমরা এই রাজ্যের ছেলে মেয়ে, আমরা মানি অর্থনৈতিক সংকট নিশ্চয়ই রয়ে গেছে, সব রাজ্যেই থাকে। অনেক রাজ্যে দেখা যায় ঋণ করেও, আমাদের ত্রিপুরাতে কিন্তু ঋণের পরিমাণ অনেক কম, অন্য রাজ্যে আরো বেশি। নর্থ ইস্টে দেখুন অন্য রাজ্যের থেকে ত্রিপুরাতে ঋণের পরিমাণ সরকারের কম। তো যদি ঋণ করেও পারে এটা আলাদা ব্যাপার, সরকারের উপর ডিপেন্ড। কিন্তু বক্তব্যটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি, রাজ্যের অর্থনৈতিক অবস্থান, সেই ক্ষেত্রে আমরা সরকার যদি কোনো প্রপোজাল দেয় আমরা নিশ্চয়ই ভেবেচিন্তে দেখবো। অর্থাৎ আমি এখানে ভেঙেই বলছি, আপনারা জানেন একটা সময় অনেক সময় ছিল যে আমরা যারা পুরনো মানে 2018 আগস্ট মাসের আগে যাদের নিয়োগ হয়েছে 2001 পরের থেকে, তাদেরকে জিপিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড যারে বলা হয়, তো প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিলে হয়। এখন আর টাকাটা দিতে হয় না হাতে, এটা ফ্রিজ থাকবে 3-4 বছর, 5 বছর, 10 বছর, ইচ্ছা করে যা খুশি করতে পারে। এটা আমরা প্রবল, আমি জানি না সরকার কি করে, সরকারের কথা তো আমরা বলতে পারবো না, সরকার নিশ্চয়ই সদয় হবে। আরেকটা আছে না, আমরা ইনস্টলমেন্টে এটা 10 বছর লাগিয়ে দেবো, এটাও হতে পারে। অনেক পদ্ধতি আছে, অনেক কিছু আছে। এর মধ্যে একটা ছোট্ট অংশ আছে যারা 18 পরের থেকে চাকরিতে এসেছেন, ইনক্লুডিং জেআরবিটি অলসো, তাদেরকে এনপিএস এ নেওয়া হয়েছে। আপনারা জানেন নিউ পেনশন স্কিম, বা এখন যেটা ইউপিএস যেটা করা হয়েছে, ইউনিফাইড পেনশন স্কিম। তো ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, জিপিএফ নেই তাদের, জিপিএফ নেই, বা এই ক্ষেত্রটা সরকার দেখবেন। তো আপনি যেটা প্রশ্ন ছিল যে সরকার কি আমাদের এই প্রপোজাল মানবেন কিনা, আমরা তো মানা না মানা উনাদের ব্যাপার। আমরা শুধুমাত্র এটা মানে জনসমক্ষে এই কারণে এনেছি যে আমরা লক্ষ্য করছি যে একটা ক্ষুদ্র অংশ সমাজকে বিভ্রান্ত করছে, এবং আমাদেরকে শিক্ষক কর্মচারীদের বিভ্রান্ত করছে যে সরকার বোধহয় দেবে না, অন্য পন্থা অবলম্বন করবে। তো আমরা হিসাব করলাম গত 10 দিন খুব পরিশ্রম হয়েছে, আমরা দিন রাত্র ঘুমাইনি, কিন্তু আমরা দেখেছি যে আরে না, এই সংখ্যাটা তো অনেক কম, 1000 তো যাই না, 600 কোটি টাকা লাগে, কিন্তু অনেক কম। একটা ভালো উন্নতকামী রাষ্ট্রে, কল্যাণকামী সরকারের পক্ষে 600 কোটি ব্যাপার না, দিয়েও দিতে পারেন। তো এটা অনুরোধটা এই কারণে, আবেদনটা এই কারণে যে যদি এটা হয় তাহলে ভালো। না, রায়টা তো আপনারা জানেন এখন অনলাইনে সবটাই হয়। এখন এই যে রায়ের পুরো এই যে রায়ের কপি, এটা অলরেডি সার্কুলেটেড সারা ত্রিপুরা না সারা ভারতবর্ষে হাইকোর্টের রায়ের কপি পুরো আছে। সরকার কি হাইকোর্টের রায়টা অ্যাকসেপ্ট করবে, কার্যকর করবে কি মনে হচ্ছে? এখন এটা সরকারের ব্যাপার, কিন্তু আমরা তুলে ধরলাম যে প্রত্যেকটা নোশনাল ফিক্সেশন করে এসে 5টা নোশনাল ফিক্সেশন হবে সবার 3% করে ইনক্রিমেন্ট। তো এটা করে এসে যদি বেসিক ফিক্সেশন হয়, তাহলে প্রতি মাসে যে আমাদের ব্যয় বরাদ্দ অতিরিক্ত রাজ্য সরকারের ঘাড়ে পড়বে সেটা হচ্ছে মাত্র 18 কোটি টাকা, যা সরকারের জন্য একটা আপনারাই বুঝতে পারেন নগণ্য ফিগার। 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ লাগবে মাসে, আর যেটা বছরে লাগবে 216 কোটি টাকা। একটা অভিযোগ কিন্তু ঠিকই আছে, বলে আপনাকে মনে হয় যে কোর্টের বেশ কিছু ক্ষেত্রে মানে কোর্টের রায় মানে না, কর্মচারীদের বিভিন্ন ডিমান্ড মানে না। এই অভিযোগগুলো আসছে না, বহুদিন ধরে চলছে, বছর এই অবস্থায় আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের এই আর্টিটা অ্যাকসেপ্ট করবে? দেখুন, নিয়োগ নীতির তফাৎ আছে। এই আপনার প্রশ্ন খুব সুন্দর, কিন্তু আমাদের নিয়োগ নীতি এবং রায় এটা অন্য নিয়োগ নীতির সঙ্গে মিলে না। জুট মিলেরও তো একটা কেস আছে, আমরা জানি জুট মিলে সুপ্রিম কোর্টে গেছে, হাইকোর্টের পরে সরকার সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে তাদের 1996 সাল থেকে এরিয়া। আমাদের এরিয়া কিন্তু 3 বছর মাত্র, যেদিনকে মানে আমরা পিটিশন চাইবো সরকারকে আমাকে দিন, তার পূর্বে 3 বছর। কিন্তু ঝুট বিলটা 96 থেকে। হ্যাঁ, এটা আনকনস্টিটিউশনাল কোনো বিষয় যেটা মানিক সরকার তৈরি করেছিলেন ত্রিপুরাতে, এটা আলাদা বিষয়, এটা ভিন্ন মত। আমরা অলরেডি অ্যাসোসিয়েশন মানে সরকারের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য মানে রাস্তা ওপেন করে দিয়েছে। আমরা সরকারকে সাহায্য করছি যে এই যে জিনিসটা হচ্ছে যে আপনারা বিভ্রান্ত মানে করার চেষ্টা চলছে, এটা ক্ষুদ্র অংশ থেকে বা জনমানুষে, এটা আসলে বাস্তবটা সত্য এটা না। বাস্তব সত্য আমাদের এই যে ফিগার, এই ফিগারগুলি এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, বাস্তব সত্য এখানে। এবং আমি লাস্টে আমি কনক্লুশনে আসছি। আমরা এই ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় রাজীব দত্ত স্যারকে। আপনারা জানেন অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের এই লড়াইয়ের ফসল আজকে আমরা
মুক্তি পেয়েছি যে স্থির বেতন আর থাকবে না ত্রিপুরাতে, নবপ্রজন্মের কাছে আমাদের একটা বার্তা। এবং আপনারা সবাই আমরা সরকারকে এই জায়গাতে অনুরোধ করব যে মাসে 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ করে রাজ্যের প্রায় 30,000 শিক্ষক, অশিক্ষক, করণিক, কর্মচারী কুলের মুখে হাসি ফোটানো সরকারের কাছে একটা বিশাল সুযোগ, এবং সরকার নিশ্চয়ই যে এই দিকটা দেখবে। এবং এরিয়ার বাবদ মাত্র 670 কোটি টাকা প্রয়োজন আমাদের মধ্যে, প্লাস মাইনাস হতে পারে 50 crore। এটাও খুব বেশি মনে হয় না, আমাদের কাছে মনে হয় না সরকারের বোঝা হবে। তো এটা যদি করে আগামী দিন সরকারের, আমরা যেহেতু সবাই বান্ধব, আমরা সরকারকে ভালোবাসি, আমরা সরকারের অধীনস্থ কর্মচারী, শিক্ষক, আমরা চাইবো রাজ্যের শিক্ষাঙ্গন আরো সুন্দর হবে এবং আমাদের মধ্যে যেন নিরাশা না থাকে, শিক্ষা যেন আরো সুন্দর হয়, এই ক্ষেত্রে সরকার সচেষ্ট হবে, এগিয়ে আসবেন। এবং ডক্টর প্রফেসর মানিক সাহাজির প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস, আস্থা রয়েছে, উনি একটা ভালো দিকে আমাদের নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।